সময়টা বিকেল ৩টে ছুঁই ছুঁই। পশ্চিম আকাশে সূর্যের তেজ শেষবারের মতো জ্বলে উঠছে। লালচে আলোয় রক্তমাখা আভা ছড়িয়ে আছে চারপাশে, আর এই আলোয় ভেসে যাচ্ছে এক উন্মত্ত দৌড়ের দৃশ্য। সামনে একজন লোক প্রাণ বাঁচাতে হাঁপাতে হাঁপাতে পা টলমল করতে করতে দৌড়াচ্ছে। ওর পায়ের শব্দ মাটির বুকে মরিয়া আর্তনাদ তুলে নিচ্ছে। আর তারই পিছনে পাগলের মতো দৌড়াচ্ছে তৌসির। ওর পরনে সাদা পাঞ্জাবি আর ক্রিম সাদা রঙের চেকের লুঙ্গি। বাতাসে ওর সাদা পাঞ্জাবি পিছনে হাওয়ায় উঠছে। কোমরের লুঙ্গিটা ভাঁজ করে শক্ত করে গোজা। সেই গোজের ফাঁক দিয়ে আবার উকি মারছে তৌসিরের সব সময়কার প্রধান অস্ত্র, ধারালো সেই লোহার চাপাতি। চাপাতি তো আছেই, সাথে ওর ডান হাতে ধরা আরও ভয়ঙ্কর কিছু। সেটা হলো লুসি, একটা বেসবল ব্যাট, যার সামনের মোটা অংশটায় মরিচা ধরা কাঁটাতারের আটসাট বাঁধনে বাঁধা। তার ফাঁকে ফাঁকে খাড়া হয়ে আছে ধারালো পেরেক। হাতে থাকা এই লুসির গায়ে এখনও লেগে আছে শুকনো ছিলে যাওয়া মাংস আর রক্ত। হয়তো এর আগে এটি দিয়ে কাউকে বেদম পেটানো হয়েছে। তৌসিরের চোখ দুটো সামনেই স্থির, কোনো হুঁশ জ্ঞান নেই ওর। দৌড়ের শব্দ, চিৎকার, বাতাস কিছুই আর ওর কানে পৌঁছাচ্ছে না। ওর দৃষ্টি কেবল সামনে ছুটতে থাকা মানুষটার উপর, যাকে ধরতে পারলেই আজরাইলের সাথে সাক্ষাৎ করাবে। তৌসির, থাম! পেছন থেকে নাজেম চাচা, মিনহাস মামা আর রুদ্র প্রাণপণ চিৎকার করছেন। ওরাও দৌড়াচ্ছেন। কিন্তু তৌসিরের উন্মত্ত গতির সঙ্গে তাদের পদক্ষেপ এখন শিশুদের ব্যর্থ দৌড়ানোর সমান। কোনো যুক্তি, কোনো সম্পর্ক, কোনো মানবিক ডাক কিছুই পৌঁছাচ্ছে না তৌসিরের কানে। যে লোকটির পিছনে এমন দৌড় দৌড়াচ্ছে তার নাম কাজিম। এই লোকটা একটা মস্ত বড় ভুল করেছে, আর তা হলো ওদের থেকে একটা মেয়েকে একদিনের জন্য নিয়ে তাকে নিজের রাগ মেটাতে বাজেভাবে মেরেছে। আর তৌসিরদের কন্টাকে নির্যাতন করার কোনো রুলস নেই। মেয়েরা নিজের ইচ্ছায় আসে, নিজ ইচ্ছায় ক্লায়েন্টদের কাছে যায়। তৌসিরের সাফ কথা, ভোগ করবি কর, কিন্তু টর্চার করলে খবর আছে। এই কাজিম আসলে একটা সাইকো। যে মেয়েটাকে নিয়েছিল ওকে ভীষণ বাজেভাবে জখম করেছে, মেয়েটির কান ছিঁড়ে নিয়েছে, নাভি থেকে বুক অবধি ছিলে দিয়েছে, হাত পা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। তৌসির এসেছিল নাজার নামে অ্যাকাউন্টের ব্যাপারে কথা বলতে। এসে এসব দেখে আর শুনে তৌসির মেয়েটাকে সিটি হাসপাতালে ভর্তি করে এসেছে। কাজিমকে খুঁজতে ওর বাড়ি যেতে চায়, কিন্তু ওকে পেয়ে যায় মাঝ রাস্তায়। ওকে পেয়ে গাড়ি দাঁড় করিয়ে জিজ্ঞেস করতেই কাজিম পালাতে শুরু করে। আর এবার তৌসিরও ওর পিছনে দৌড়াচ্ছে। কাজিম জানে তৌসির একবার ধরলে কিচ্ছা বাজেভাবে খতম করবে, তাই পালাচ্ছে। ভেবেছিল পালালে তৌসির পরে পিছু করবে না, আরও বেঁচে যাবে। কিন্তু ওর এই ভাবনা ভাবনাই থেকে গেল। তৌসির একাই এসেছিল, কিন্তু ওকে আসতে দেখে পিছু নিয়েছেন নাজেম চাচা আর মিনহাজ মামার রুদ্র। কারণ তারা জানেন তৌসিরের ট্রমা আবার বেড়ে গেছে, নিশ্চয়ই বেড়ে গেছে, নয়তো এমন পাগলা কুকুরের মতো ছুটতো না সে। ওরা বর্তমানে শহর থেকে কিছুটা দূরে পাহাড়ের পিছনে একটা জায়গায় আছে। কাজিম প্রাণ বাঁচাতে একটা পুরনো পরিত্যক্ত বাড়ির গেটের ভেতর দিয়ে ঢুকে যায়। তৌসিরও ওর সাথে প্রবেশ করে। তৌসিরের হাতের নাগালের কাছে প্রায় কাজিম এসেই গেছে। কাজিম দৌড়ে একটা পড়ে থাকা গাছের খুঁটির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। ব্যাস, আর কি। তৌসির ওর নাগাল পেয়ে যায়। তৌসির দৌড়ে গিয়ে একটু ঝুঁকে হাত বাড়িয়ে ওর গর্দান চেপে ধরে ওকে দাঁড় করাতে করাতে বজ্রকণ্ঠে বলে, এই সুদানির ফুয়া, তোর সাহস কত বড়! এত সাহস কেমনে হয় আমার লোকরে মারছিস? এই বলে কাজিমকে টেনে তুলে নিজের দিকে ঘুরায়। কাজিম ভয়ে ডুকরে উঠে বলে, ভাই, আমায় ছেড়ে দাও, আমি টাকা দিব। টাকার কথা শুনে তৌসির কিছুটা শান্ত হয়ে বলে, কত দিবি?
কাজিম হাঁপাতে হাঁপাতে বলে, যত চান। তৌসির এটা শুনে ফুঁস করে নিঃশ্বাস ছাড়ে আর বলে, ক্রেডিট কার্ডের নাম্বার দে। এটা শুনে কাজিম তাড়াতাড়ি দিয়ে দেয় প্রাণ বাঁচাতে। তৌসির নাম্বারটা শুনে মুখস্থ করে নেয়। অতঃপর তৌসির কাজিমের চোখে চোখ রেখে বলে, তুই ওরে মারলি কেন? ও তোর কথা শুনে নাই? কাজিম ঢোক গিলে বলে, শুনেছে। আমি নিজের রাগ মেটাতে ভুল করে ফেলেছি। ভুল করেছি। নিজের রাগ মেটাতে ভুল করেছি এটা শুনে তৌসিরের মগজ গলতে থাকে। রাগে ক্রোধে চোখের সামনে কিছু একটা ভেসে ওঠে। সেখানে একটা যুবতী মেয়েকে অর্ধনগ্ন অবস্থায় পুড়িয়ে মারা হচ্ছে, আর পাশ থেকে সেম কথাটা কেউ বলছে। আমি রাগ মেটাতে এমন করেছি। তৌসিরের চোখের সামনে এটা ভাসতেই পাগল হয়ে যায় ও। তৌসির বাঁ হাতে শক্ত করে কাজিমের ঘাড়ের কলার চেপে ধরে, আর ডান হাতে কাঁটা তারের ব্যাট দিয়ে কাজিমের পিঠ বরাবর একটা বাড়ি মারে। বাড়ি মারতে না মারতেই কাজিম কলিজা ছিঁড়ে যাওয়া চিৎকার করে ওঠে। কাঁটা তারা লোহার পেরেকগুলো কাজিমের শার্ট ভেদ করে পিঠের মাংসে ঠুস ঠুস করে বিঁধে যায়। ঝরঝর করে রক্ত পড়তে থাকে। তৌসির ওর চিৎকার শুনে হাসতে হাসতে ব্যাটটা একটানে বের করে আনে। সাথে সাথে কাজিম আবারও চিৎকার করে ওঠে। ব্যাটের সাথে ওর পিঠের কিছু মাংস ছিলে খুলে পড়ে মাটিতে, আর কিছুটা ব্যাটে এঁটে থাকে। কাজিমের জিভ বেরিয়ে আসে। তৌসির দাঁতে দাঁত চেপে বলে, খানকির পোলা, এত সাহস তোর, এত রাগ! আইস তোর বগার রাগ বাইর করমু। এই বলেই ব্যাটটা ফেলে দিয়ে কাজিমকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। নিজে ওর কাটা ছেঁড়া ছিলে যাওয়া পিঠের উপর উঠে বসে। বাঁ হাত দিয়ে ওর ঘাড় চেপে ধরে। এতে কাজিমের নাক মুখ মাটির সাথে লেগে যায়। মাটিতে থাকা কংক্রিটের ছোট ছোট কাঁটা নাজিমের গাল দিয়ে ঢুকতে থাকে। কাজিম ফোপাতে থাকে শুধু। তৌসির এবার নিজের কোমরে গোজা চাপাতিখানা ডান হাতে শক্ত করে ধরে নিয়ে ধীরে ধীরে কাজিমের ডান হাতের উপর রাখে আর বলে, এই হাত দিয়া মারছিলি না? কাজিম চিৎকার করে ওঠে, কি হবে বুঝতে পেরে, কিন্তু ওর চিৎকারে কিছুই বদল হয় না। তৌসির কিরমির করে চাপাতি দিয়ে কাজিমের আঙুলগুলো কাটতে থাকে। মানুষ যেমন সবজি কুচি করে তেমনভাবে কুচি করতে থাকে। রক্ত ছিটকে এসে তৌসিরের হাতে পায়ে লাগে, কিন্তু তাতেও তৌসির থামে না। কাজিমের হাতটা এমন করে কনুই অবধি কেটে দেয় তৌসির। কাজিম চিৎকার করতে করতে মারা যায় বলতে গেলে, শুধু শ্বাসটাই আসে আর যায়। তৌসির এবার চাপাতিটা ফেলে দিয়ে পাশ থেকে ব্যাটটা নিয়ে দুই হাতে শক্ত করে ধরে কাজিমের মাথায় মারতে থাকে। এক একটা বাড়ির সাথে কাজিমের মাথার খুলি চামড়া টুকরো টুকরো হয়ে উড়ে যেতে থাকে। গলগলিয়ে রক্ত আর মগজ বেরিয়ে আসে। মগজ বেরিয়ে আসতে দেখে তৌসির মগজ ভেতরে রাখতে পাশেই পড়া ছিল পোকার একগুচ্ছ বড় বাসা। সেগুলো হাতে নিয়ে ওর মাথায় ঠেসে দেয়। সাথে সাথে পোকারা কাজিমের মগজে হামলে পড়ে। কাজিম তো মারা যায় এর আগেই। তৌসির ওকে শেষ হয়ে যেতে দেখে শুধু হাসে আর হাসে। ওর চোখের সামনে আবারও ভেসে ওঠে একজন যুবতীর আর্তনাদ, যাকে অর্ধনগ্ন অবস্থায় পোড়ানো হচ্ছে। তৌসির মুখ তুলে আসমানের দিকে তাকায় আর চিৎকার করে ওঠে। তামিল ভাষায় কিছু চিৎকার করে বলতে বলতেই তৌসির মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞানশূন্য হয়ে যায়। এতক্ষণ দূরে দাঁড়িয়ে রুদ্ররা সবাই দেখছিল এটা, কিন্তু তারা আটকায়নি। এটা তৌসিরের একটা ট্রমা। যখন ও নিজের ট্রমার ভেতর দিয়ে যায় তখন কি করা উচিত আর করা উচিত না সেটা আর বুঝতে পারে না। উল্টাপাল্টা কী সব ভাষায় কথা বলতে শুরু করে। বাধা দিতে আসলে উল্টো মার খেতে হয়। নাজা শুয়ে আছে নিজেদের রুমের বিছানায়। আজ স্পিকিং টেস্ট দিয়ে এসেছে। মোটামুটি ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। 8 অথবা 9 তো আসবেই ইনশাআল্লাহ, বাকিটা আল্লাহর ইচ্ছে। তৌসির নিয়ে গিয়েছিল ওকে। 2টোর দিকে বাড়ি ফিরেছে।
বাড়ি ফিরে তৌসির গোসল করে বেরিয়ে গেছে, আর নাজা গোসল করে নামাজ পড়ে খাবার খেয়ে শুয়ে আছে। শরীরটা অচেতন অচেতন লাগছে, কিছুই আর ভালো লাগছে না। মন চায় সংসার ছেড়ে দূরে কোথাও লুকিয়ে যেতে, আর মস্তিষ্ক বলে মানিয়ে নাও না, এই লোকটা তো এমনই। তৌসিরকে সহ্য করা কঠিন থেকে কঠিন হয়ে যাচ্ছে নাজার পক্ষে। একে তো কথায় কথায় উঠতে বসতে মুখ দিয়ে ঝরে গালির ফুলঝুরি, আর সাথে হাড়কিপটামি। এই তো আজ আসার সময় 1 বোতল ঠান্ডা পানি কিনতে বলেছিল। 1 বোতল পানি 20 টাকা নেবে বলে 5 টাকার আইসলিওকে কিনে দিয়েছে। সাথে গাড়ির স্টেশন থেকে বাড়ি অবধি যাওয়ার সময় আসার সময় হাঁটিয়েছে নাজাকে। এই বিষয়গুলো নিয়ে বহু তিক্ততায় ভুগছে নাজা। এই 10-15 দিনের সংসারই তো এত বিরক্তিকর, তাহলে গোটা জীবন কিভাবে পার করবে? কিভাবে সম্ভব পার করা? এই লোক এত বেশি বেশি যে মাঝে মধ্যে নাজার নিজেকেই খুন করে নিতে ইচ্ছে করে। বিরক্তি আর বিরক্তি। এই বিরক্তির মধ্যেই ওর আব্বা ওকে ফোন দেন। উনি প্রতিদিন 2-1 বার কল দেন, কিন্তু নাজা কথা বলে না। কল ধরে আসসালামু আলাইকুম, ভালো আছি, ব্যাস এতটুকুই কথা হয় ওদের মধ্যে। বাবার উপর ভীষণ অভিমান, রাগ জমা যে। আজ ওনার সিদ্ধান্তই ও ধ্বংস বলতে গেলে। নাজা ফোন ধরে সালাম দেয়, আসসালামু আলাইকুম। সিদ্দিক সাহেব মেয়ের গলা শুনে খুশি হয়ে বলেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আম্মা? নাজা নিরস গলায় উত্তর দেয়, ভালো। সিদ্দিক সাহেব বোঝেন ওনার মেয়ে যে ওনার উপর রাগ করেছে, কিন্তু কি আর করা, আবেগ দিয়ে তো সব হয় না। উনি জিজ্ঞেস করেন, আজ পরীক্ষা দিতে গেছিলা? হ্যাঁ। ভালো হয়েছে তো পরীক্ষা? হয়েছে। সিদ্দিক সাহেব এবার বলেন, আব্বারে জিগাইবা না, আব্বা কেমন আছে? কথাটা শুনে নাজার কলিজা ছিঁড়ে যেতে থাকে। ওর জীবনের প্রথম ভালোবাসার পুরুষ ওর বাবা, যার প্রতি ভালোবাসা কোনো দিনই কমবে না। নিজের বাবার মুখে এমন অসহায়ের মতো কথা শুনে বক্ষ কষ্টে স্তব্ধ হয়ে গেছে। চোখ বেয়ে পানি পড়ে। নাজা ফোনটা কিছুটা দূরে নিয়ে নাক মুখ মুছে ঢোক গিলে নেয়, একটু স্বাভাবিক হয়। অতঃপর ফোনটা কানে লাগিয়ে শক্ত হওয়ার ভান করে বলে, আপনি তো ভালোই থাকবেন, আমার মতো এত বড় বোঝা যে মাথা থেকে সরল। মেয়ের বলা এমন কথায় অন্তরে ক্ষতর দাগ আটে সিদ্দিকের। উনি বুঝে যান ও কাছে। নরম গলায় বলেন, আম্মা, কাঁদতাছো তুমি? কাইন্দো না। তোমার বাপ তোমার ভালার লাইগায় যা করার করছি। আর তুমি আমার মাথার বোঝা ছিলা না, আমার মাথার মুকুট ছিলা, যেই মুকুট আমি হারাইয়া ফেলছি। বাবার কথায় নাজা ফুপিয়ে কেঁদে ওঠে। ওড়না দিয়ে মুখ চেপে ধরে বলে, আমার ভালো চাইতে গিয়া আপনি আমারই ক্ষয় করিয়া দিলেন আব্বা। নাজা যে কাঁদছে এবার স্পষ্ট বুঝতে পারেন উনি। সিদ্দিক সাহেব দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, বাপরা কখনোই তার সন্তানকে বেনালে দেয় না গো আম্মা। তুমি ভুল বুঝছো না তোমার এই বাপরে। তোমার বাপ সারাটা জীবন তুমি ভালো থাকো এই আশায় মরছে, কিন্তু শেষমেশ পরিস্থিতির কোলে পড়ে সব আশা হারাইছে। তারপরও কই, যার হাতে তুলে দিছি তারে সম্মান কইর, হে ভালো রাখবো তোমারে। নাজার চোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু গড়াতে থাকে। ফোপাতে ফোপাতে ওড়না মুখে আরও শক্ত করে গুজে ধরে বলে, আমি ভালো আছি আব্বা, আমি ভালো আছি। এই বলে ফোনটা কেটে দেয়। বাবার অসহায় গলার সুরকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে। পৃথিবীতে নিজের বাপ চাচার কষ্টেই একমাত্র নাজার কলিজা ছিঁড়ে ফাটে। ওর বাবার জায়গায় অন্য কেউ হলে এমন কান্না তো দূরের কথা, দীর্ঘশ্বাসও বের হতো না ভেতর থেকে। কিন্তু এই লোকটা যে সবার সমান নয়, তিনি যে সবার থেকে আলাদা, সবার চেয়ে আপন। ওনার এক চুল কষ্টে ভেতর ক্ষতবিক্ষত হয়ে যায় নিজের। বাবা তো, আর মেয়েরা আবার একটু বেশি বাবাকে ভালোবাসে।
তার উপর ওর মা বাবা দুজনই উনি, এর জন্য কষ্ট আর ক্ষতটাও দ্বিগুণ প্রগাঢ়। তৌসির, রুদ্র আর কেরামত সবাই মিলে ছাদে টিভি দেখছে। দুপুরে ঘটে যাওয়া ঘটনার কারণে তৌসিরের মেজাজ এখনও তিক্ত, যদিও জ্ঞান ফেরার পর সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। তবুও ওর হাত অস্থির হয়ে আছে, ভীষণভাবে চুলকাচ্ছে। মন চাচ্ছে আরেকটা লাশ ফেলতে, কিন্তু না, অকারণ খুন করে হাতে দাগ লাগানো তৌসিরের নিয়মে নেই। ও বরং মিটমাটের মধ্যেই সমস্যার সমাধান করতে পছন্দ করে। তুচ্ছ কারণে খুন করা, তারপর লাশ লুকানো, রক্তে ভেজা কাপড় ধোয়া, এসব ওর কাছে ঝামেলা ছাড়ার কিছুই নয়। বেশি রক্তের দাগ লাগলে সেই কাপড়ও আর পরা যায় না। তার উপর লাশ গুম করতেও টাকা খরচ হয়। তাই তৌসিরের মতে মুখে কথা বলে মিটমাট করাই শ্রেয়, টাকাও বাঁচে, ঝামেলাও কমে। ছাদে টিভি বসানোর ব্যবস্থা করা হয়েছে, সবাই মিলে মুভি দেখছে। স্ক্রিনে চলছে তৌসিরের সবচেয়ে প্রিয় সিনেমা, ক্যানিবাল হোলোকাস্ট। এই সিনেমাটা প্রায় দেখেও। মাঝে মাঝে দ্য প্যাশন অব দ্য ক্রিস্ট কিংবা এরকমই তীব্র কাহিনীর মুভি দেখা পড়ে। তবে বেশিরভাগ সময়ই ওর মন টানে ক্যানিবাল হোলোকাস্টের মতোগুলোতেই, অন্য কিছুতে মন টেকে না। রাতের খাবার খেয়ে এসে বসেছে স্ক্রিনের সামনে মুভিটা দেখবে বলে, কিন্তু হঠাৎই কাজের লোক একজন ছুটে এসে জানালো বিবিজান ডেকেছেন। তাড়াতাড়ি যেন নিজের রুমে যায়। খবর পেয়ে তৌসির বিরক্ত স্বরে বলে ওঠে, এই বুড়ির যন্ত্রণায় চইল্লা জামু কবে বাড়ি সাইরা সাউয়া। এমন বাণী বুক থেকে ঝেড়ে চুপচাপ ছাদ থেকে নামে। নাজেম চাচা ওর যাওয়ার ভঙ্গি দেখে মুচকি হেসে বললেন, যাও ভাতিজা, আইজ তোমার লাইগা মারাত্মক আয়োজন করছি। বিকেল থেকে তৌসির রুমে ঢোকেনি। রুমের দরজা পেরিয়ে পা রাখতেই তো তবদা খেয়ে যায়। চারদিকে ফুলের মিঠা গন্ধে ঘর ভরে আছে। বিছানায় ফুল দিয়ে এমনভাবে সাজানো ঘরটা, এমনভাবে সাজানো যেমনটা বিয়ের প্রথম রাতে ছিল। কিন্তু আজ হঠাৎ এমন আয়োজন কেন? কিছুই বুঝে উঠতে না পেরে বিবিজানের দিকে তাকিয়ে বলে, বিবি। ব্যাস, আর কিছু গলা থেকে বের করার আগেই কথা হারিয়ে যায়। বিবিজানের পিছনে একজনের উপর তৌসিরের নজর আটকে যায়। পা থেকে মাথা অবধি তাকে পরখ করতেই গা ঝিম ধরে যায়। মনে হয় কেউ 400 ভোল্টের শক দিল, আর না হয় বজ্রপাত তৌসিরের উপর এই মুহূর্তে হলো। নাজা দাঁড়িয়ে আছে সামনে, কিন্তু আজও প্রতিদিনের মতো সুরূপা রূপে নয়, বরং অদ্বিতীয়ার রূপলাবণ্যের রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। নাজার গায়ে জড়ানো হালকা ক্রিম আভাময় শাড়ি, যার জমিনে সূক্ষ্ম সোনালি সুতোর আঁকিবুকি দেখেই বোঝা যাচ্ছে নিপুণ কারিগরের হাতে বোনা। শাড়ির পাড় জুড়ে গাঢ় সবুজে রং, আর তার উপরে সোনালি সুতোয় কারুকার্য করা। আঁচলের অংশটিও পাড়ের রঙের সাথে মিলিয়ে গাঢ় সবুজ। শাড়ির কাপড়টি খাদি কাপড়ের, তৌসির দূর থেকেই বুঝতে পারছে এটা। ব্লাউজটি গাঢ় সবুজ রঙের, যা শাড়ির পাড়ের রঙের সাথে হুবহু মিলে গেছে। এরই মধ্যে নাজার ধবধবে শুভ্র গলায় একখানা ভারী চোকার পরা। চোকারটা দেখে মনে হচ্ছে চাঁদের কিরণকে আঁকড়ে রাখা কোনো এক অলংকার। নাজার দুধসাদা লাবণ্যময় দেহ অব্যয় এই সবুজ পাড়ের অশ্বেত মিশ্র আভা রঙের শাড়িটিতে নাজাকে শরতের স্নিগ্ধা মনোহারিণী তিলোত্তমার ন্যায় লাগছে। তৌসির হাঁ করে স্থবির চোখে নাজার ন্যায় তাকিয়ে থাকে। ঘরের লাইটার বাইরে থেকে আসা চাঁদের আলোয় লাবণ্যময়ী নাজাকে দেখে এই জীবনে পৃথিবীর অন্য কোনো নারীর রূপর দৃষ্টিগোচর হওয়ার যোগ্য নয়। নাজা আজ শুধুমাত্র অপরূপা রূপে নয়, বরং অদ্বিতীয়া রূপে। এই রূপে কোনো খুঁত নেই, কোনো তুলনা নেই। যা আছে তা একান্তই চারণ্য রূপ। নাজার কোঁকড়ানো বাদামি কেশতরঙ্গগুলো খোলা, খোলা চুলগুলো কাঁধে গলায় দুই একটা এসে উড়ে পড়ছে, চারপাশে দুলছে।
এরই মধ্যে কালো ঘন পাপড়িতে আবদ্ধ কালচে সবুজ নয়না। হয়তো কাজল দিলে আরও বেশি সুন্দর লাগতো, কিন্তু যে প্রকৃত সুন্দর তাকে আর কি কৃত্রিমতা দেওয়া যায়? তাই কাজল না দিলেও মারাত্মক লাগছে চোখ জোড়া। ঠোঁটে কিছু দেওয়া নেই, কারণ ওর পুষ্পাধারে কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই। ওই পদ্মধর অধরদ্বয় এমনিতেই পদ্ম ফুলের পাপড়ির মতো। তৌসির লক্ষ্য করে ওর লাবণ্যময় হাতের ত্বক চকচক করছে দুই জোড়া সোনার চিকন চুড়িতে। কানে হালকা পাতলা দুটো ঝুমকা, নাকে ছোট্ট পাথরের নাকফুল। নাজার শাড়ি আর গহনার এই সাজে যে কমনীয়তা ফুটে উঠেছে তা দেখে তৌসিরের অন্তর মুগ্ধতায় নির্বাক। ওর মুখ থেকে সব শব্দ উধাও হয়ে গেছে। আজ ওর মনে হচ্ছে পৃথিবীর কোনো তুলনা, কোনো বিশেষণই নাজার এই রূপের যোগ্যতা রাখে না। এই সৌন্দর্য তুলনাহীন। তৌসির শুধু স্তব্ধ চোখে নাজাকে দেখতে থাকে আর মনে মনে স্বীকার করে, নাজা আজ নিরুপমা। তার রূপের কোনো মাপকাঠি নেই। যে সৌন্দর্য দেখলে শব্দরা সব চুপ করে যায় সেটাই তো নিরুপমা। আর সবচেয়ে মিঠে অনুভূতি হলো এই অনন্য রূপসী তৌসিরের নিজের একান্ত। তৌসির যতটুকু না নাজার রূপে বিমোহিত হয়েছে তার চেয়ে দ্বিগুণ তীব্র মোহে আবিষ্ট হয়েছে ওর চিত্ত নাজার সবুজ কালচে চোখে। এই নয়নদয় মনে হয় বর্ষায় ভেজা শ্যামল বনভূমির সমস্ত রহস্য। আর রাতের আকাশের স্তব্ধতা একসাথে এসে ভিড় করেছে। তৌসিরের দৃষ্টি যখন এই চোখে নিবদ্ধ হয় তখন তৌসিরের মনে হয় এক অতলান্ত হ্রদের ধারে এসে দাঁড়িয়েছে ও, যার অন্তহীনে রয়েছে শুধুই মোহাচ্ছন্নতা। তৌসিরকে এমন তবদা খেতে দেখে বিবিজান এগিয়ে এসে ওর গাল টেনে বলেন, শুধু চোখ দিয়া না গিল্লা অন্য কিছু করো মিয়া হালা। তৌসির ওনার কথায় ভরকে গিয়ে আবুল বনে গিয়ে মেকি হেসে বলে, কি যে কন বিবিজান। বিবিজান ওর কথায় পাত্তা না দিয়ে নাজার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে ওকে কিছু একটা আদেশ দিয়ে ঘর থেকে বেরিয়ে যান। তৌসির ওনার যাওয়ার পানে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে ছাগল বনে গিয়ে ঠোঁটের কোণে লাজের হাসি টেনে ধরে। তারপর পিছনে ঘাড় ঘুরিয়ে তাকাতে তাকাতে বলে ওঠে, আজকে তোমারে যে কি সুন্দর লাগতাছে গো তালুকদারের। ব্যাস, আর কিছু বলবে তার আগেই নরম হাতের গরম থাপ্পড় পড়ে যায় ওর বাগালে। নাজা রোষে জ্বলে উঠে তৌসিরকে ঠাস করে থাপ্পড়টা মারে। তৌসির তো বুঝে উঠতে পারে না কি হচ্ছে আসলে। নাজার দিকে একবার তাকায়। এই একটু আগে সুরূপা অদ্বিতীয়ার রূপ নিয়েছে এখন অগ্নিকন্যার। নাজার মুখাবয়ে রসিখা দাউ দাউ করছে। তৌসিরের ভ্রু আপনা আপনি কুঁচকে আসে, এত রেগে আছে কেন? চোখ দিয়ে আগুন ঝরছে। নাজা হাত বাড়িয়ে তৌসিরের পাঞ্জাবির কলার খাবলে ধরে চিৎকার করে বলল, আপনি একটা শয়তান, আপনি খুব খারাপ, আপনি একটা কুত্তা। আমার বাপ চাচা সবগুলা ডাকাত, নয়তো আপনার মতো খবিশের সাথে আমায় বিয়ে দিত না। আপনি খুব খারাপ। তৌসির নাজার এমন ক্রোধ দেখে ঠিক হিসেব মেলাতে পারছে না হয়েছেটা কি। নাজার চোখ জ্বলছে, রাগের আগুনে মুখাবয় লাল হয়ে গেছে আক্রোশের উত্তাপে। তৌসির কিছুই বলে না, এত রাগ ঝাড়ছে নাজা, এতে কিছুই যায় আসে না ওর। নাজা ওর কলার এত জোরে টেনে ধরেছে তারপরও তৌসির কোনো বাক্য ব্যয় করছে না। ও শুধু এক দৃষ্টিতে লাবণ্যময়ী নাজার দিকে তাকিয়ে আছে আবিষ্ট হয়ে। ঘায়েল ঘায়েল লাগছে নিজেকে। নেশাক্ত নয়নে তৌসির নাজার আখি পানে তাকিয়ে থাকে। তৌসিরের এই চাহনি দেখে নাজাও ক্ষিপ্ত চোখে তৌসিরের চোখে চোখ রাখে। একজন অপরজনের আখিতেই আবদ্ধ রয় সামান্য সময়। তৌসিরের শরীরে লোম খাড়া হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তিরতির করে কাঁপতে শুরু করেছে হাত পা। তৌসিরের অন্তর যখন গলে পড়ছে নাজার আখিদ্বয়ের সৌন্দর্যে, তখনই এমন মুহূর্তে হঠাৎই নিচে যে স্পিকার বাজাচ্ছে বাড়ির ছেলেরা সেখানে বেজে ওঠে,
নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে। হাসন রাজা পিয়ারীর প্রেমে মজিল রে, হাসন রাজা পিয়ারীর প্রেমে মজিল রে, নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে। তৌসির গানটা কান দিয়ে ঠিকই শুনছে, কিন্তু ওর চোখ নাজার মধ্যেই আবদ্ধ। তৌসির এবার নাজার দিকে হাত বাড়ায়, ওর কাঁধে হাত রেখে কিছু বলতে চায়, কিন্তু পারে না। তার আগেই নাজা ঝাঁকিয়ে ওঠে, আবার চিৎকার করে ওঠে, ছোবেন না আমায়। কি হইছে? নাজা চিৎকার করে ওঠে, এভাবে তাকাচ্ছেন কেন? চোখ দিয়ে গিলে হয়নি? অন্য কিছু করতে চান? নির্লজ্জ পুরুষ কোথাকার! এই দেখুন, আমায় সং সাজিয়েছেন, আরও সাজবো সং? করতে চান আরও ঢং? তৌসির তো বুঝে উঠতে পারে না কি হলো হঠাৎ এই মেয়ের, এমন করছে কেন। তৌসিরের কলার টেনে নাজা তৌসিরকে নিজের মুখোমুখি করে তৌসিরের চোখে রোষাগ্নি চোখে চোখ রেখে ওকে জিজ্ঞেস করে, আমি আপনায় নিজেকে ছুতে দেইনি, আপনাকে অধিকার দেইনি। আপনি আমায় জড়িয়ে ধরে আমার চুলে মুখ ডুবিয়ে ষাঁড়ের মতো নাক ডাকিয়ে ঘুমাননি। তৌসির নাজার কথায় হতবাক, কি বলে এই মেয়ে। নাজার রাগ দেখে তৌসির আর কিছু বলে না, চুপচাপ মাথা নাড়িয়ে বলে, ঘুমিয়েছি, অধিকার দিয়েছ। নাজা কথাটা শুনে ক্রোধে উন্মত্ত হয়ে বলে, তাহলে কেন আপনি আপনার বিবিজানকে আমাদের মধ্যে কিছু হয়নি এই কথা বললেন? বলুন, এমন লজ্জাহীন কাণ্ড কি করে করলেন? এত গরু কেন আপনি? তৌসির প্রথমে নাজার কথা শুনে ভ্রু কুঁচকায়, তবে পরমুহূর্তে হিসেব মিলিয়ে নেয় ওর মস্তিষ্ক। নাজেম চাচাকে গতদিন কথায় কথায় বলেছিল, আর নাজেম চাচা হয়তো বিবিজানকে বলেছেন, আর তাই এত সাজ, এত আয়োজন। তৌসির ওকে শান্ত করার জন্য বলে ওঠে, আমি নাজেম চাচাকে বলেছিলাম কথায় কথায়, কিন্তু ওই মাদারচোদ বাইনচোদ ওর মারে কইয়া দিছে। নাজা গালি শুনে আরও বেশি রেগে যায়, আক্রোশে ক্রোধে ওর শিরা উপশিরা স্পন্দিত হতে লাগে। নাজা দাঁতে দাঁত চেপে বলে, এত নির্লজ্জ আপনি, এসব চাচাকে বলেন কিভাবে? বিশ্বাস কর কৈতরী, আমি এসব ইচ্ছা কইরা কই নাই, কথায় কথায় বইলা ফেলছি। তৌসিরের কথা শুনে চিত্ত ফেটে পড়ে রাগে নাজার। নাজা নিজের পায়ের গোড়ালি উঁচু করে উকি দিয়ে তৌসিরের সমান হয়ে দাঁড়িয়ে ওর চোখে চোখ রাখে। নাজার চাহনিতে ডুকরে ওঠে তৌসির। নাজার নয়ন জোড়ায় আগুন জ্বলছে। নাজা কটমট করে বলে, আপনার এই কথার জন্য আপনার বিবিজান আমায় বলে। এই বলেই নাজা চোখের পানি ছেড়ে দেয়, তবে এই কান্না দুঃখের নয়, তা জেদের রুদ্ররূপ। নাজা জেদে কাঁদছে। নাজা কিছু না বলে শুধু ঠোঁট কামড়ে কাঁদছে। তৌসির এই বিষয়ে বড্ড বিরক্ত হয়। এভাবে কান্নাটা ভালো ঠেকে না। বাইরে থেকে কেউ শুনলে খারাপ ঘটনা ধরে নেবে, আর সারা জীবনের দাগ থেকে যাবে। তৌসির এবার ধমকে বলে, এই বাইনচোদের নাতি, শাওয়ার কান্দন বন্ধ কইরা কি হইছে? নাজা ওর ধমকে এবার গলার শক্ত আওয়াজে বলে, আপনার বিবিজান বলেছেন আমার বাড়িতে অনেক জোয়ান ভাই আছে, তাদের কারো কাছ থেকে হয়তো আমি নিজের কুমারিত্ব হারিয়েছি। এর জন্য আমি আপনার কাছে যাই না ধরা খেয়ে যাব বলে। এই বলে নাজা আরও শক্ত করে নিজের দুই হাতের মুঠোয় তৌসিরের কলার চেপে ধরে। অপমানের প্রতিটা তীক্ষ্ণ শব্দ নাজার কানে তীরের মতো এখনও বিচ্ছে। এগুলো মনে হতেই ওর চোয়াল দুটো কঠিন পাথরের মতো শক্ত হয়ে যায়। জিদের রুদ্ররসে ওর চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। ক্রোধে দাঁতে দাঁত চেপেও এমনভাবে কাঁদছে, মনে হচ্ছে ওর শরীরের ভেতরের প্রতিটা পেশি চিৎকার করছে জেদে। রক ছিঁড়ে যাচ্ছে রাগে। তৌসির এটা শুনে তটস্থ হয়ে নাজার মুখ পানে তাকিয়ে রয়। ওর বিবিজান ওর সংসারে এমন আগুন লাগাবেন তৌসির কখনো কল্পনাও করেনি।
বিবিজান নিজের জায়গা থেকে তো বলে দিয়েছেন, কিন্তু এই নাজা যে এমন ভয়ঙ্কর রূপ নিল, একে কিভাবে সামলাবে? তৌসির সব সামলাতে পারলেও এই ঘাড়তেরাকে সামলাতে পারবে না। তৌসির হাত বাড়িয়ে নাজার চোখের পানি মুছে দিতে দিতে বলে, দেখো, এভাবে কেঁদো না। আমি বিবিজানকে জিজ্ঞেস করব কেন উনি এমন কইলেন। তৌসিরের এমন ভেজা বেড়ালে রূপ দেখে নাজা চিৎকার করে জিজ্ঞেস করে, আপনার মনে হয় আমি অপবিত্র? তৌসির জিহ্বা কামড়ে দুই দিকে মাথা নাড়িয়ে উত্তর দেয়, না না, আমি এসব স্বপ্নেও ভাবি না। তাহলে উনি কেন আমাকে এটা বললেন? উনি বৃদ্ধ মানুষ, বোঝেননি। নাজা এটা শুনে ঝাঁজ ধরানো গলায় বলে, উনি বোঝেননি? চুল কি ওনার এমনি এমনি পেকে গেছে? উনি ইচ্ছে করে আমায় এসব বলেন, ইচ্ছে করে আমায় বলেন। তৌসির পড়ে যায় মহা বিপদে। এদিকে ওদিকে এক পলক তাকায় আর মনে মনে বলে, বুড়ো নাগিনের কি প্রয়োজন ছিল আমার নাগিনকে উস্কে দেওয়ার? এখন না আমার নাগিন আমায় গিলে নেয়। তৌসির নাজার কপালে চোখের পাশে পড়ে থাকা চুলগুলো ওর কানের পাশে গুছতে গুছতে নরম সুরে বলে, আমি জিজ্ঞেস করব, কেন উনি কোন সাহসে তোমায় এসব কন? নাজা ঢোক গিলে বিষাক্ত গলায় বলে, উনি নিজে মাগিবাজ হয়ে আমায় মাগি বানিয়ে দেন। ওনার মতো ব্যবসা করি নাকি আমি, যে উনি আমায় এসব বলেন? তৌসির এমন বিষাক্ত কথা শুনে হালকা ধমকে ওঠে। এই সিনাল, মুখ সামলা, মুখ সামলা বলছি। নাজা তৌসিরের কলার আরও শক্ত করে টেনে ওকে ঝাঁকিয়ে তুলে বলে, কি সামলাবো? সামলাবো না মুখ। উনি কেন বলবেন আমায় এসব? কেন বলবেন? আমায় বিয়ে কে করেছে? কে বিয়ে করেছে বলুন? তৌসির উত্তর দেয়, আমি। নাজার রক্তাভ দৃষ্টিতে অগ্নিশিখার ঝলক ছুড়ে দিয়ে বলে, তাহলে কেন উনি আমায় এমন কথা বলবেন? আমায় বিয়ে করেছেন আপনি, তাহলে উনি কেন বলবেন? বলুন, কেন বলবেন? উনি কি বিয়ে করেছেন নাকি? আমি বললাম তো জিজ্ঞেস করমু কেন এমন কইলেন। নাজা জোরে জোরে শ্বাস ছেড়ে বলে, কি বলবেন? কিভাবে জিজ্ঞেস করবেন বলুন? তৌসির তো এবার আটকে যায় বিপদে। আমতা আমতা করে বলে, বলবো কেন তুমি আমার বউরে এসব বললা? আর এসব জীবনেও কইও না। নাজা দাঁত চেপে বলে, কেন? এত শান্তভাবে কেন বলবেন? এমনিতে তো গালির ফুলঝুরি ছুটান মুখ দিয়ে, তাহলে আমার বেলা এত নরম হয়ে জিজ্ঞেস করবেন কেন? তাইলে কিভাবে জিগামো? তৌসিরের কথায় নাজা তৌসিরকে টেনে নিজের আরেকটুখানি কাছে টেনে আনে। তৌসিরের শরীরে লোম খাড়া হয়ে যায় এতে। এই মেয়ে ওকে হার্ট অ্যাটাক করাবে নিশ্চিত। নাজা তৌসিরকে শিখিয়ে দেয়, গিয়ে বলবেন আমার বউ তোমার মতো না। আমার বউ ব্যবসা করে না যে অপবিত্র হবে। আমার বউকে দ্বিতীয়বার এসব বললে বড্ড খারাপ হবে, বলে দিলাম। এই বলে তৌসিরকে আবার শোধায়, এভাবে বলবেন। আচ্ছা বলবো। এই যে এত কিছু হলো, সব দোষ আপনার, সব দোষ আপনার। তৌসির মাথা নাড়িয়ে বলে, জি ম্যাডাম, সব দোষ আমার। নাজা আবারও তৌসিরের চোখে চোখ রেখে বলে, সব দোষ আপনার, সব দোষ আপনার। তৌসির এবারও মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে নরম গলায় বলে, জি, আমি মানি সব দোষ আমার। এই বলে মিনমিনিয়ে বলে, পৃথিবীতে যত দোষ আছে সব দোষের দশা আমার পাছাই আটা। নাজা এটা শুনে না ভালো মতো। ওর কর্ধে ঘেরা দীর্ঘশ্বাস নিয়ে তৌসিরকে দূরে ঠেলে দিয়ে কিছু সময় চুপ করে দাঁড়িয়ে থাকে। তৌসির ছাড়া পেয়ে সোজা হয়ে দাঁড়ায়। অতপর পাঞ্জাবির কলারে হাত বুলিয়ে দেখতে থাকে কলারটা ছিঁড়ল টিড়ল নাকি। এই পাঞ্জাবিটাকে সেদিন ছিঁড়ে দাগ লাগিয়েছিল, আবার সেলাই করেও দিয়েছে, কিন্তু দাগ যায়নি। অমন দাগযুক্ত পাঞ্জাবি পরছে তৌসির। একটু দাগের জন্য 1200 টাকার পাঞ্জাবি তো আর ফেলা যায় না। আজ ভাগ্য একটু সাথ দিয়েছে তৌসিরের, নয়তো আজ ছিঁড়েই নিত নাজা।
আর এখন ছিঁড়লে সেলাই করা মুশকিল হয়ে পড়ত। এবার নাজা তৌসিরকে উদ্দেশ্য করে আদেশ করে বলে, এক হাঁটু গেড়ে বসুন। তৌসির এটা শুনে চমকে ওর দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলে, কেন? আমি বসতে বলেছি, বসুন। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে ডান হাঁটু গেড়ে নাজার সামনে বসে পড়ে। না জানি কি করতে চাই এই ঘাড়ত্যাড়া। এখন না বসলে আরও বেশি চিৎকার করবে। তৌসির বসতেই নাজা নিজের টাকনুর উপর হতে শাড়ি কিছুটা উপরের দিকে সরিয়ে নেয়। তারপর পা বাড়িয়ে তৌসিরের বাঁ হাঁটুর উপর নিজের ডান পা তুলে রাখে। নাজার পায়ের তলার স্পর্শে কেঁপে ওঠে তৌসির খানিকটা। নাজা নিজের পা ওর হাঁটুর উপর রাখতেই তৌসিরের চোখে স্পষ্ট হয় এক অনিন্দ্য সৌন্দর্য। নাজার শুভ্র গৌর পদপল্লবে এক রণিত নূপুর ঝনঝন করছে। এই দৃশ্য দেখে তৌসিরের চোখ কিছু মুহূর্তেই নাজার শুভ্র পদপল্লব আর নূপুরের সুরে আটকে থাকে। নাজা নূপুরের টুংটাং শব্দ তৌসিরের অন্তরকে মোহময় করে তুলেছে। তৌসির হাত বাড়িয়ে কাপা হাতে নাজার পায়ে হাতের আঙুল ছুঁয়ে দেয়। তৌসিরের ঠান্ডা স্পর্শে হালকা কেঁপে ওঠে নাজা, কিন্তু তারপরও রুক্ষ গলায় বলে, এই হারাম নূপুরগুলো আমায় আপনার বিবিজান পরিয়েছেন, আর বলেছেন আপনি যতক্ষণ না নিজের পায়ের আঙুল দিয়ে এগুলো টেনে টেনে না ছেড়েন ততক্ষণ যেন আমি না খুলি। ভাবতে পারছেন কতটা বেহায় আপনার বিবিজান? ছি, লজ্জা হওয়া উচিত, লজ্জা। একজন বৃদ্ধ মানুষ আজ মরবেন কি কাল মরবেন, উনি এমন ভাবনা নিয়ে চলেন তো চলেন, আবার এসব আমায় আদেশ দেন। তৌসির নাজার কথায় মুখ তুলে নাজার দিকে তাকায়, কিছু বলবে বলে, কিন্তু আজ নাজারই অদ্বিতীয়া রূপ দেখে তৌসিরের তিক্ত কিছু বলার ইচ্ছে হলো না। নাজা তৌসিরের চাহনি দেখে বলে, এভাবে না তাকিয়ে নিন, এগুলো খুলুন। আপনার জন্যই তেমন সাজিয়েছেন আমায়, তাহলে আপনিই খুলুন। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নাড়িয়ে বলে, আচ্ছা। ইচ্ছে হচ্ছিল বলতে, না থাক, নূপুরগুলো পরাতে খুব সুন্দর লাগছে, কিন্তু নিজের ইচ্ছেকে এই মুহূর্তে প্রাধান্য না দিয়ে আলতো হাতে নাজার পায়ের নূপুরটা খুলে নেয়। ডান পায়েরটা খুলে হাত বাড়িয়ে বাঁ পায়েরটাও খুলে নিয়ে নূপুরগুলো হাতের মুঠোয় বন্দি করে উঠে দাঁড়ায়। নূপুরগুলো বেশ দামি হবে, এখন যদি এগুলো নাজার হাতে দেয় তাহলে নিশ্চিত নাজাই দামি নূপুরগুলো ছিঁড়ে নেবে। তাই তৌসির বুদ্ধি খাটিয়ে নূপুরগুলো বেলকুনিতে ছুঁড়ে মারে আর বলে, এই সাওয়াগুলা ফেল্লা দেওয়াই ভালা। তৌসির এগুলো ফেলল, সকালে উঠে যাতে নাজার অগোচরে এগুলো নিয়ে নিতে পারে। এত টাকা নূপুর সে ফেলবে নাকি? নাজা এটা দেখে শান্ত চোখে বলে, এগুলো কেন ফেললেন? যান, গিয়ে নিয়ে আসুন। থাক না, ওইগুলা দিয়া কি করবা? বলছি নিয়ে আসতে, নিয়ে আসুন। তৌসির গরম চোখে নাজার দিকে তাকায়। বেশি বেশি করে ফেলছে এই মেয়ে। এবার মেজাজ খারাপ হচ্ছে ওর, চোখ রাঙায়, কিন্তু নাজা এসবেও ভয় না পেয়ে উল্টো বলে, যান, গিয়ে নিয়ে আসুন। চোখ দেখাচ্ছেন কাকে? ভুলে যাবেন না বউ হই আমি আপনার। আপনাকে আঁচলে বেঁধে নাচানোর ক্ষমতা রাখি আমি। এটা শুনে তৌসিরের প্রথমে রাগ হলেও পরে ভাবল, যেভাবেই হোক নাজাতকে স্বামী মানল তো মানল, ব্যাস, এতটুকুই যথেষ্ট। তাই তৌসির আর অযথা কথা না বাড়িয়ে চুপচাপ গিয়ে নূপুরগুলো হাতে তুলে নেয়। নূপুরগুলোর দিকে তাকিয়ে বলে, আইস এইগুলার জীবন শেষ রে। নূপুরগুলো নিয়ে এসে নাজার হাতে তুলে দেয় তৌসির। নূপুর হাতে পেয়ে কিছু সময় নূপুরের দিকে তাকিয়ে থাকে নাজা। অতঃপর কি একটা ভেবে নূপুরগুলো টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলে। নূপুরের পুঁতিগুলো ঝনঝন করে ঘরের ফ্লোরে এদিকে ওদিকে গড়িয়ে পড়ে। এই শব্দে তৌসির চোখ বুজে নেয়, নিজেকে সামলাতে, নিজের বদমেজাজকে নিজের আয়ত্তে রাখতে। নাজা নূপুরগুলো ছিঁড়ে নূপুরের এলোমেলো পুঁতিগুলোর দিকে তাকিয়ে একটা প্রশান্তির হাসি দেয়।
একটু শান্ত হলো অন্তর। এবারও নিজের 2 হাত তৌসিরের দিকে বাড়িয়ে দিয়ে বলে, নিন, এবার আমার কানে গলায় যা যা আপনার মনোরঞ্জনের জন্য পরানো হয়েছে সবগুলো আপনিই খুলে দিন। আমি কষ্ট করে পড়েছি, আমি আর কষ্ট করতে পারবো না। তৌসির এটা শুনে স্থবির হয়ে নাজার দিকে তাকিয়ে থাকে। এই মেয়ে কি চায়? মেরে ফেলবে নাকি তৌসিরকে? তৌসির 2 কদম এগিয়ে যায়। নাজার মৃদু শ্বাস প্রশ্বাসের শব্দে তৌসিরের নিজের শ্বাস আরও ভারী হয়ে ওঠে। ও নাজার হাত নিজের হাতের মুঠোয় আঁকড়ে ধরে। তারপর আলতো করে পরম যত্নে ওর হাত থেকে চুড়িগুলো খুলে নেয়। চুড়িগুলো সরিয়ে দেওয়ার সময় তৌসিরের আঙুল নাজার মসৃণ চামড়ায় ছুঁয়ে যায়। এই অপ্রত্যাশিত স্পর্শে নাজার শরীর মৃদু কেঁপে ওঠে। তৌসিরের আঙুলগুলো আবেগে থরথর করে কাঁপছে। নাজার এত কাছে এসে নিজেকে সামলানো সত্যিই কঠিন, মহা কঠিন এক কর্ম। চুড়ি খুলে নিয়ে তৌসির হাত বাড়ায় নাজার কানের দিকে। ধীরস্থিরভাবে কানের দুলগুলো খুলে নেয়। এতে তৌসিরের উষ্ণ নিঃশ্বাস নাজার গাল ছুঁয়ে যায়। নাজার তো শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম, কিন্তু সে বাধা দেয় না। শ্বাস বন্ধ হলে হোক, বন্ধ হয়ে মরে যাক, কিন্তু জেদ তো পূরণ হবে। মন তো চাচ্ছে তৌসির আর ওর পরিবারকে কাঁচা চিবিয়ে খেতে, কিন্তু তা কোনো কালেই সম্ভব নয়। যদি সম্ভব হতো তবে আজ এই মুহূর্তে নাজা এমন কিছুই করত। তৌসিরের চোখ যায় এখন নাজার গলায়। হাত বাড়িয়ে নাজার গলার চোকারটা খুলে নেয়। এরপর নাজার মুখের আরও কাছে ঝুঁকে পড়ে, উদ্দেশ্য নাকফুলটা খুলে নেওয়া। ঝুঁকে যাওয়ায় তাদের মাঝের দূরত্ব প্রায় নেই। তৌসিরের দৃষ্টি স্থির নাজার নাকের উপর। পরম মমতায় আলতো করে নাজার নাকফুলটি সরিয়ে নেয়। তারপর দ্রুত নাজার থেকে দূরে সরে গয়নাগুলো ওয়ার্ড্রোবে রেখে দিয়ে ওয়ার্ড্রোব থেকে একটা কালো পায়জামা কামিজ এনে ওর হাতে দিয়ে বলে, নাও, এবার গোসল কইরাও। এখন আবার কইও না শাড়ি খুইল্লা দিতাম। নাজা কিছু বলে না। শুনেও না শোনার ভান করে তৌসিরের হাত থেকে ড্রেসটা নিয়ে ওয়াশরুমের দিকে চলে যায়। নাজা ওয়াশরুমে প্রবেশ করতেই তৌসির খাট পাশের উপর থেকে পানির জগটা হাতে নিয়ে দ্রুত পায়ে বেলকনিতে যায়। বেলকনির কিনারায় দাঁড়িয়ে মাথা বাইরে রেখে মাথায় পানি ঢালে। সাথে নাক মুখ ধুতে ধুতে বলে, মানুষ কেমনে 2 বিয়া 4 বিয়া করে, আমি এক নাগিনের ছোবলেই শেষ। মাথায় পানি দেয় কারণ ধোয়া উঠছে মাথা থেকে। নাজা একটু সময় যা নাচ নাচিয়েছে না, সারা জীবনেও এমন নাচ নাচেনি। কান দিয়ে গরম বাতাস বের হচ্ছে। তৌসির জগ থেকে ঢক ঢক করে পানি গিলে নিয়ে বলে, দয়াল, তোমার কাছে চাইলাম বউ আর তুমি কপালে জুটাইয়া দিলা আশ্রাই। তৌসির তাড়াতাড়ি রুমে আসে। জগটা জায়গা মতো রেখে পড়ে থাকা নুপুরের পুঁতিগুলো কুড়িয়ে নিয়ে খাটপাশির ড্রয়ারে রাখে। এগুলো পরে জোড়া লাগাবে সময় নিয়ে। এরপর পরনের পাঞ্জাবিটা বদলে একটা কালো স্যান্ডো গেঞ্জি পরে নেয়। উদ্দেশ্য বাইরে যাওয়া আর গিয়ে নাজেম চাচাকে উড়াধুরা উষ্টা দেওয়া। এই এত সব যা যা হলো তা সব নাজেম চাচারই অবদান। ওনার এই মহান অবদানের জন্য তো ওনাকে সংবর্ধনা দেওয়া উচিত। তাই তৌসির নিজের হাতে ওনাকে বিশেষ একখানা নয়, কয়েকখানা সংবর্ধনা দিতে যাচ্ছে। তৌসির বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়, তখনই ওয়াশরুম থেকে নাজা বের হয়ে পেছন থেকে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছেন? তৌসির পেছন ফিরে ওর দিকে তাকায় এক পলক। চোখ মুখ লাল করে নিয়েছে কান্না করতে করতে, তাই লাল টুকটুকে হয়ে আছে ওর মুখাব্বয়। কালোতে তো অসম্ভব মানায় নাজাকে, সে আর নতুন কি। তৌসির স্বল্প সময় ওকে দেখে নিয়ে বলে, বাইরে কাজ আছে একটু। নাজা নিজের ভেজা কেশতরঙ্গগুলো তোয়ালেতে মোড়াতে মোড়াতে তৌসিরকে বলে, চুপচাপ ঘুমান। এখন বাইরে গেলে আপনার নষ্ট মন মানসিকতার বিবিজান আবারও আমায় খোঁটা দেবেন।
তৌসির বিষয়টি ভেবে দেখে সত্যিই তো বলছে নাজা। তাই আর কিছু না বলে চুপচাপ এসে মাটিতে পাটি বিছিয়ে নিজের বালিশ নিয়ে শুয়ে পড়ে। নাজা তৌসিরকে এত শান্ত দেখে তৌসিরের দিকে আর চোখে কিছু সময় দেখে নেয়। তারপর রুমের লাইট অফ করে নিজেও তৌসিরের পাশে নিজের বালিশ নিয়ে শুয়ে পড়ে। ওর বিড়ালগুলোকে বিবিজান নিচে রেখে দিয়েছেন আজ, তাই আজ বিড়ালগুলোর পাশে নেই। নাজা বালিশে মাথা রাখতেই অভ্যেস মতো তৌসির ওকে পেছন থেকে জড়িয়ে ধরে নিজের বুকের ভেতর টেনে নেয়। নাজা জোরে শ্বাস ছেড়ে ফিসফিসিয়ে বলে, আমার চুল ভেজা, ভিজে যাবেন আপনি। এটা শুনেও তৌসির মুচকি হেসে নাজার ঘাড়ে নিজের মুখ গুজে দেয়। নাজার ভিজে চুলের ঘ্রাণে নিজেকে হারিয়ে নেয়, চোখ আপনা আপনি লেগে আসে। তৌসিরের খোঁচা খোঁচা দাড়ির তীক্ষ্ণ আঘাতে নাজার নরম ত্বক ছিন্ন ভিন্ন হয়ে যায়। চোখের কিনারা বেয়ে পড়ে 2 ফোঁটা পানি। নিজের প্রিয় পুরুষের স্পর্শের বদলে অপ্রিয় কারো ছোঁয়া আর বিষাক্ত কাটার মধ্যে তেমন পার্থক্য নেই। নাজা পাটির এক কোণ খাবলে ধরে। এবার তৌসিরের দিকে ঘুরে শোয়ার সিদ্ধান্ত নেয়, কারণ এভাবে ঘুমালে তৌসির ওর কাছ থেকে সরবে না। আর তৌসিরের খোঁচা খোঁচা দাড়িগুলোকে বড্ড জ্বালাবে। যেই ভাবার সেই কাজ। নাজা ধীরে ধীরে তৌসিরের দিকে ঘুরে যায়, ওর মুখ ঠেকে গিয়ে তৌসিরের গলায়। তৌসিরেতে ভারী বিরক্ত হয়ে বলে, এত নৈরো না তো। নাজা সহজ ভাষায় উত্তর দেয়, আমায় ছেড়ে ঘুমান, আমি নড়বই। এত কথা কও কেন? 1 লাইন বেশি কথা বলার অভ্যেস হইয়া গেছে। হ্যাঁ, হয়ে গেছে। আপনার জন্য আমি ঘুমাতেও পারি না। সারা রাত আমার বুকের ভেতর ইঁদুরের মতো ঘাপটি মেরে ঘুমাইয়া কও ঘুমাইতে পারো না। আপনার বুকে ঘুমাইলে ঘুমে শান্তি হয় না। বাপ চাচার মতো মিথ্যা কথা বলাই দেখতাছি 100তে 700 তুমি। নাজা রাগী সুরে বলল, কথায় কথায় আমার বাপ চাচাকে কেন টানেন? জাতির দুশ্মন তো, তাই টানি। মাঝে মধ্যে মন চায় কথায় কথায় না টাইনা এক্কেবারে মাইরা ফেলি সব কয়টারে। কাপুরুষের মতো বলতেই পারবেন, আমার বাপ চাচার একটা লোম ছোঁয়ার ক্ষমতা আছে নাকি আপনার? কাপুরুষের মতো কথাটা শুনে বিরাট রাগ জমে মনে। তৌসির শক্ত গলায় বলে, যদি বিনামূল্যে বোমা পাওয়া যাইত তাইলে এতদিনে তোর বাপ চাচা সবগুলারে দয়ালের দরবারে পাঠাইয়া দিতাম। এত যখন আক্রোশ, এত যখন শত্রুতা, তাহলে শত্রুর ঘরের মেয়ে বিয়ে করলেন কেন? আপনি না করে দিলেই তো পারতেন। আমার ইচ্ছার থাইকা আমার পরিবারের ইচ্ছা আমার কাছে আগে। আর এমনিতেও তোমারে বিয়া কইরা তেমন লস আমার হয় নাই, লাভই হইছে। একটা কথা জিজ্ঞেস করি, উত্তর দেবেন? তোমার মতো নিমাতরি না যে উত্তর দিব না। নাজা এটা শুনে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আচ্ছা, আপনার ভয় করে না? কিসের ভয়? এই যে আমি শত্রু পরিবারের, আমি যদি আপনায় ঘুমের মধ্যে মেরে ফেলি বা কোনো কিছু খাইয়ে মেরে ফেলে চলে যাই। তৌসির এটা শুনে হতবাক হয়ে বলে, ও ডাকাইতের ডাকাইত লোক, এইটা চলতাছেনি তোর মনে। নাজা বিরক্ত হয়ে বলে, আরে, আমি তো শুধু বলছিলাম, আমি কি সত্যিই করব নাকি? নোবেল প্রাপ্ত ডাকাইতের মাইয়া তুই, তোরে দিয়া কোনো বিশ্বাস আছে নাকি? তবে সত্যি কোপ মাইরা দয়ালের দরবারে পৌঁছাইয়া দিবি? আমার আব্বাকে নিয়ে বাজে কথা বলবেন না। তোর বাপরে তুই চিনোস না, হালা আস্ত একটা মুনাফিক। নাজা নিজের বাবার উপর রেগে আছে, কিন্তু রেগে থাকলেও নিজের বাবার সম্পর্কে খারাপ বাণী শুনে কেউ কি আর সহ্য করবে? না, করবে না। নাজা তৌসিরকে হুমকি দিয়ে বলে, আমার আব্বাকে উল্টাপাল্টা কিছু বললে খুব খারাপ হবে কিন্তু। তৌসির তাচ্ছিল্যের হাসি দিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে বলে, খারাপের লগে আর কী বা খারাপ হবে? আপনি ভারী নোংরা একজন মানব। যদি বলো নিকৃষ্ট, নোংরা আর খারাপ, তবে আমি তাই। কারণ সত্য এটাই, আমি যাই হই আমি তো আমি।
নাজা এটা শুনে খানিকটা সময় স্তব্ধ হয়ে কথাটা ভাবে বোঝার চেষ্টা করে, কিন্তু এখন আর এই বিষয়ে কথা বলতে চাচ্ছে না। তাই বিষয়টা এড়াতে এমনিই বলে, আমার ইউজ করা ডাব সাবান শেষ হয়ে গেছে, এনে দেবেন। তৌসির ডাব সাবানের কথা শুনে ভ্রু কুঁচকায়, মনে মনে ভাবে, মেলা দাম তো সাবানের, একবার কিনা দিলে প্রতিবার কিনা দেওয়া লাগবে নাকি? বেহুদা টাকা নষ্ট করার মানে হয় না। তৌসির আলতো সুরে বলে, এগুলা ইসরায়েলি পণ্য, এগুলা মাখালে চামড়া টামড়া জ্বল্লা যাইব। নাজা বিরক্ত হয়ে বলে, ছি ছি, কি পরিমাণ কিপটে আপনি, লজ্জা লাগে না? তৌসির নাজার কথায় মুচকি হেসে বলে, এখন ঘুমা, আর সি মারাইস না। এই বলে নাজাকে টেনে বালিশে রাখে, তারপর নিজে নাজার গলায় মুখ গুজে দেয়। তৌসিরের উষ্ণ শ্বাস আর খোঁচা খোঁচা দাড়ির আঘাত ক্ষতবিক্ষত করে তোলে নাজাকে। তৌসির নিজের শরীরের অর্ধভার ওর উপর ছেড়ে দিয়েছে। ভারী কষ্ট হচ্ছে নাজার, দম বন্ধ হয়ে আসছে। নাজা হাঁপিয়ে ওঠে, আমার কাছ থেকে একটু সরুন না, দম বন্ধ হয়ে যাচ্ছে। আপনার শরীর খুব ভার,